আসসালামু আলাইকুম। 18তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে প্রিলি পরীক্ষার গণিত প্রশ্ন সমাধান এবং শর্টকাট দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। যারা যুক্ত হবেন সব ঠিকঠাক আছে কিনা এই বিষয়টা কনফার্ম করবেন এবং চেষ্টা করব নির্ভুল শতভাগ নির্ভুল উত্তর দেওয়ার জন্য, যে কোনটাই সঠিক উত্তর হবে। আর তাছাড়া যারা নতুন আছেন, যে কোনো জবের পরীক্ষা নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্লাসটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই টাইপের প্রশ্নগুলো কিন্তু যে কোনো পরীক্ষাতে থাকে। আমরা যারা যুক্ত হব দ্রুত একটু ক্লাসটা শেয়ার করব, এই আর কি। দ্রুত একটু ক্লাসটা শেয়ার করে সহযোগিতা করব। এবং আমাকে একটু কনফার্ম করতে হবে যে সব ঠিকঠাক আছে কিনা। সব ঠিকঠাক আছে কিনা এই বিষয়টা কনফার্ম করেন। জান্নাতুল ফেরদৌসি মিম, ওয়ালাইকুম আসসালাম। প্রথমে আমরা একটু শেয়ার করে নিব, সবাই ক্লাসটা একটু শেয়ার করে নিব। আমি চাচ্ছি যে ক্লাসটা কম সময়ে এবং সবকিছু সুন্দরভাবে ক্লিয়ার করে বোঝানো হবে। কম সময়ে এবং সুন্দরভাবে সবচেয়ে ক্লিয়ার করে বোঝানো হবে। আমরা ক্লাসটা একটু শেয়ার করে ফেলি সবাই। এবং আমাকে কনফার্ম করতে হবে আগে যে সব ঠিক আছে কিনা, স্ক্রিন ক্লিয়ার কিনা, ভয়েস ক্লিয়ার কিনা, এই দুইটা বিষয় আমাকে কনফার্ম করেন। ঠিক আছে কিনা যারা যুক্ত আছেন আর কি, সব ক্লিয়ার আছে কিনা এটা আমাকে একটু কনফার্ম করে ফেলেন। সবাই একটু শেয়ার করে ফেলি এবং কনফার্ম করে ফেলি সব ঠিকঠাক আছে কিনা। জি, শাহানাজ আক্তার, ওয়ালাইকুম আসসালাম। শাহানাজ আক্তার, জি আছি আলহামদুলিল্লাহ। আমরা একটু সবাই ক্লাসটা শেয়ার করে ফেলি, দ্রুত একটু ক্লাসটা শেয়ার করে ফেলি এবং সব ঠিকঠাক আছে কিনা একটু কনফার্ম করে ফেলি। অতি সহজ ব্যাখ্যায় বোঝানো হবে, শর্টকাটগুলো দেখানো হবে। শর্টকাটগুলো দেখানো হবে, আমরা ক্লাসটা একটু শেয়ার করে ফেলবো দ্রুত। সময় নেওয়া যাবে না, ক্লাসটা দ্রুত একটু শেয়ার করে ফেলবো। বেশি সময় নেব না, শুরু করে দিব আর কি। সময় মতোই ক্লাস শেষ হবে, সমস্যা নেই, সময় মতো ক্লাস শেষ হবে। সরি বস, রিটেন নিয়ে এখন কোনো কথা হবে না, পরে। রিটেন নিয়ে পরে কথা হবে, এখন আমরা প্রিলি গণিতগুলো সমাধান করবো। তাহলে আমরা আজকে আমাদের এই ক্লাসে আমরা কলেজ পর্যায়ে যে প্রিলি পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল 18তম শিক্ষক নিবন্ধন, এটা আমরা দেখব। আমার মনে হয় সব ঠিকঠাক আছে যারা আছেন। আমার মনে হয় যারা আছেন তারা ক্লাসটা একটু শেয়ার করে ফেলবেন, শেয়ার করে সহযোগিতা করবেন, শেয়ার করে সহযোগিতা করবেন। ঠিক আছে, তাহলে আমি শুরু করতে পারি, শুরু করতে পারি, যে ক্লাস শুরু করা যায়। ওকে, দেখেন প্রশ্নগুলো কঠিন ছিল না, প্রশ্নগুলো সহজই ছিল। এটা প্রথম প্রশ্ন। ঠিক আছে, আপনি প্রশ্নগুলো দেখেন, আমি অতি সহজ হয়ে এক্সপ্লেন করব এবং ক্লাসটা আমরা একটু শেয়ার করলে অন্যরা উপকৃত হবে, ক্লাসটা দেখার একটা সুযোগ পাবে। দেখেন, এটা ছিল প্রথম গণিতটা, ঐকিক নামের গণিতটা, যে 9 জন শ্রমিক 4 দিনে 1800 টাকা আয় করেন। 6 জন শ্রমিক কত দিনে সমপরিমাণ অর্থ আয় করবে। এই যে এখানে যে এই যে 1800 টাকা, এটা আপনি গণিতে ব্যবহার করবেন না। ঠিক আছে, সহজ কথা। এটা যদি আপনি গণিতে ব্যবহার না করেন তাহলে আপনার জন্য সহজ, যদি এইটা ব্যবহার করতে যান জটিল হয়ে যাবে। তাহলে এখানে আমরা শুধুমাত্র যেটা নির্ণয় করতে বলছে দিনের সংখ্যা, তার মানে আমরা জাস্ট লিখবো যে 4 দিনে কয়জন, 4 দিনে হচ্ছে 9 জন। এখন 4 দিনে 9 জন যদি হয় আর একদিনে যদি কাজটা করতে যায় তাহলে কিন্তু সময় বেশি লাগবে। জাস্ট আমরা গুণ করে দিব। আর এখানে পরে বলা আছে 6 জনে, ও আমরা তো দিন নির্ণয় করব তাই না, আমরা যদি দিন নির্ণয় করি জাস্ট এইটা পরিবর্তন করে লিখবো আর কি, অর্থাৎ আমরা দিনটা হাতে ডানে লিখবো। অর্থাৎ 9 জনে যেটা হবে সেটা হচ্ছে 4 দিন, 9 জনে যেটা 7 দিন, আর একজনে যেটা হবে 9 জনের কাজ যদি একজনে করতে চায় তাহলে কিন্তু গুণ হবে, আমরা গুণ করে দিব। তারপরে এখানে বলা আছে 6 জনের কথা, তাহলে 6 জনের, একজনের জায়গায় যদি 6 জন আসে তাহলে ভাগ হবে, মানে কম বেশি বোঝাবে সময়।
এই জন্য আমরা এটা ভাগ করে দিব। এখন আমরা ক্যালকুলেশন করব। 3 দ্বারা ভাগ করলে 2 হবে, 3 3 9 হবে, 2 দ্বারা ভাগ করলে 4 হবে, অর্থাৎ 3 দুগুণে কত হবে? 6 হবে। 6 হচ্ছে উত্তর। বোঝা গেল কিনা বলেন? বুঝছেন কিনা দেখেন। আচ্ছা, পরের প্রশ্নে যান। পরের প্রশ্নটা হচ্ছে যে পুত্র ও পিতার বর্তমান বয়সের পার্থক্য হচ্ছে 20 বছর। বর্তমান বয়সের পার্থক্য হচ্ছে 20 বছর এবং 8 বছর পরে তাদের বয়সের সমষ্টি হচ্ছে 72 বছর। পুত্রের বর্তমান বয়স কত? আচ্ছা, যারা লাইভে আছেন সব কি ক্লিয়ার? স্ক্রিনে যে প্রশ্নটা ক্লিয়ার দেখা যায় কিনা এটা আমাকে একটু কনফার্ম করেন। আর এই গণিতটার যদি আপনি শর্টকাট ইউজ করেন তাহলে এখানে 72 এবং 20 যদি আপনি যোগ করে ফেলেন, 2 দ্বারা ভাগ করেন, তাহলে আপনি 46 পাবেন। আর 46 যেটা পাবেন সেটা হচ্ছে পিতার। এখন এই পিতারটা তারা নির্ণয় করতে বলে নাই, বলছে পুত্রেরটা নির্ণয় করার জন্য। তাহলে পুত্রটা যদি আপনি বের করতে চান তাহলে 72 থেকে 46 মাইনাস করবেন, আপনি পাবেন 26। ঠিক আছে, 26 পাবেন। এখন এইটা হচ্ছে কিন্তু 8 বছর পরের বয়স। 8 বছর পরের বয়স এটা। এখন আপনি যদি বর্তমান বয়সে আসতে চান, পরের বয়স থেকে, তাহলে কিন্তু মাইনাস করতে হবে। তার মানে আমরা 26 থেকে 8 বছর মাইনাস করে দিব, আমরা এখানে পাবো 18 বছর। এই 18 বছর হচ্ছে পুত্রের বর্তমান বয়স। এখন এই গণিতটা আপনি এই শর্টকাটেও করতে পারেন। এখন আপনি যদি এই শর্টকাটটা না ইউজ করেন, আপনি যদি এইভাবে না করতে চান তাহলেও করা যাবে। এখানে যে 72 বছর দেওয়া আছে, 72-এর মধ্যে যদি আপনি পিতা ধরে নেন X বছর, তাহলে পুত্র হবে কি বাকিটা হবে, অর্থাৎ 72 মাইনাস X হবে। ঠিক আছে, এটা হচ্ছে 8 বছর পরের। এখন আপনি যদি 8 বছর মানে বর্তমানে আসতে চান, তাহলে এই 2টা থেকে 8 কি করতে হবে? বিয়োগ করতে হবে। 2টা থেকে 8 বিয়োগ করতে হবে। কেন? এটা কিন্তু 8 বছর, এই যে 72 বছর যেটা, এটা কিন্তু 8 বছর পরের। তাহলে বর্তমানে আসতে গেলে কিন্তু আমরা যে কাজটা করব, 8 8 বিয়োগ করে দিব, অর্থাৎ এটা থেকে 8 বিয়োগ করবো, এটা থেকে 8 বিয়োগ করবো। এখন বিয়োগ করার পরে দুইজনের যে বয়সের পার্থক্য সেটা নির্ণয় করার জন্য কিন্তু বিয়োগ করতে হয়। এই জন্য আমরা পিতার বয়স থেকে পুত্রের বয়সটা বিয়োগ করে আমরা এখানে যে পার্থক্যটা আছে 20 বছর, এটা পাবো। ব্যাপারটা এই জায়গায়। এখন আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, দেখেন 72, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এখানে 20 হবে। তার মানে 8 প্লাস 8 প্লাস আমরা বাদ দিতে পারি। এখন আপনি এই দিকে 2টা এক্স পাচ্ছেন, আর এখানে 72 যদি 20-এর সাথে গিয়ে যোগ হয় তাহলে 92 পাবো। তার মানে এক্স এর মান পাবো আমরা 46। এই এক্স এর মান 46 বলতে এটাই বোঝায় যে পিতার 8 বছর পরের বয়স পিতার। এখন আমাদের দরকার হচ্ছে পুত্র, তো পুত্র 46 যদি মাইনাস করি তাহলে আমরা 26 পাবো। এই 26 পাবো পুত্রের 8 বছর পরে। এখন আমি যদি বর্তমানে পুত্রের বয়স নির্ণয় করতে চাই, তাহলে 26 থেকে আপনাকে 8 বিয়োগ করতে হবে। এই হচ্ছে 18 বছর। আশা করি ক্লিয়ার। যারা যুক্ত আছেন সব ঠিকঠাক আছে দেখেন তো, আমাকে একটু কনফার্ম করতে হবে যে সব ঠিক আছে কিনা। দেখেন, এই যে পরের গণিতটা, এই ধরনের গণিতগুলো আমরা গতকালকে রাত্রেও যে লাইভ করাইছি, এই লাইভেও কিন্তু বলা ছিল যে এইরকম গণিত আসবে। তাহলে এখানে বলা আছে যে 6300 সংখ্যাটি কত দ্বারা গুণ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? পূর্ণবর্গ হইতে গেলে মৌলিক সংখ্যার উৎপাদকগুলো জোড়ায় জোড়ায় আসতে হয়। যেটা জোড়া বিহীন থাকবে সেটাই উত্তর হবে। তাহলে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা নিয়ে আপনাকে একটু ক্যালকুলেশন করতে হবে এরকম ভাবে। আমি জানি বা আমরা জানি যে কোনো সংখ্যা মৌলিক সংখ্যা ছাড়া যদি হয়, সেটা পূর্ণবর্গ হোক বা না হোক, এই সংখ্যাটাকে আমরা মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখতে পারবো। তার মানে মৌলিক সংখ্যার উৎপাদক আকারে প্রকাশ করা যাবে। তার মানে মৌলিক সংখ্যার উৎপাদকগুলো যদি জোড়ায় জোড়ায় থাকে তাহলে সেটা পূর্ণবর্গ হবে, জোড়া ছাড়া থাকলে পূর্ণবর্গ হবে না। সহজ একটা কথা। যেমন 34, এই যে 34, ঠিক আছে, এটা সমান আপনি কি লিখতে পারবেন? 2 2 3 3, এটা লিখতে পারবেন। তার মানে এখানে জোড়ায় জোড়ায় আছে দেখেন। ঠিক আছে, তার মানে 36 পূর্ণবর্গ সংখ্যা। এরকম ভাবে এইটা পূর্ণবর্গ না, তাহলে এটা হইতে গেলে আর কত দ্বারা গুণ করতে হবে, ব্যাপারটা এই জায়গায়। জি তাবাসসুম, আমি বলছিলাম যারা যুক্ত আছেন সব ঠিকঠাক আছে কিনা এবং আমরা ক্লাসটা শেয়ার করলাম কিনা, এটাই আর কি। এখন এটা 2 দ্বারা ভাগ করতে হবে। এই এই কাজগুলো আপনারা করে নেবেন, আমি একটু কম সময় নিয়ে করে নিব। এটা 2 দ্বারা ভাগ করলে আমরা একটু কম সময় নিব। 1575 পাবো। 1575, আমি একটু সময় নিব না বেশি। এটাকে 3 দ্বারা ভাগ করতে হবে। 3 দ্বারা ভাগ করলে আমরা যেটা পাবো 5 25 পাবো। তারপরে এটাকে আবার 3 দ্বারা ভাগ করতে হবে। তারপরে এটা আমরা যেটা পাবো 175 পাবো। 175-কে যদি আমরা আবার 5 দ্বারা ভাগ করি, এগুলো করে নিতে হবে, এছাড়া উপায় নেই। এটা 5 দ্বারা ভাগ করলে 7 পাবো। এখন খেয়াল করেন তো, এখানে জোড়া ছাড়া কে আছে? এই জোড়াবিহীন কিন্তু 7।
এই ধরনের যত গণিত আছে আমি বলছিলাম যে জোড়াবিহীন যে থাকবে সেটাই হবে উত্তর, যে জোড়াবিহীন থাকবে সেটাই উত্তর। তার মানে এটার উত্তর হচ্ছে 7। এটা গুণের ক্ষেত্রেও আসে, ভাগের ক্ষেত্রেও আসে। ঠিক আছে, আমরা ক্লাসটা একটু সবাই শেয়ার করতে পারি না? বলেন। আচ্ছা, এখন পরের প্রশ্ন দেখেন। এই যে পরের প্রশ্ন, এই যে যত তত যে প্রশ্নগুলো আছে, যে এখানে দেখেন একদম সহজ একটা প্রশ্ন, যে একটি সমিতিতে যতজন সদস্য আছে প্রত্যেকে তত 15 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 735 টাকা হলো, সদস্য সংখ্যা কত? এই যে কথাটা, এই যে যত এবং প্রত্যেকে তত, এটার মানে কি? এটার মানে হইল, আপনি খুব সহজে বোঝার জন্য আপনি ধরে নিবেন যে, আপনি ধরে নিলেন যে সদস্য, আপনি ধরলেন যে সদস্য এক্স, আপনি ধরলেন যে সদস্য এক্স। তাহলে এখানে যেটা বলা আছে, একটি সমিতিতে যতজন সদস্য আছে প্রত্যেকে তত 15 টাকা। তত 15 টাকার মানে কি? এই যে কথাটা, এই তত 15 টাকা, এইটার মানে কি? এটার মানে হলো 15x টাকা। এটা কিন্তু বুঝতে একটু অসুবিধা মনে হবে। তত 15 টাকা, তত 5 টাকা, মানে যতজন আছে তত 5 টাকা। আবার এই গণিতগুলো এরকম আসে যে যতজন আছে তত অপেক্ষা এত বেশি, তখন কিন্তু প্লাস করতে হয়। কিন্তু তত টাকা বলতে এটা গুণ আকারে লিখতে হবে। এখন খেয়াল করেন, এটা হচ্ছে একজনের টাকা, আর লোক আছে এতজন। তাহলে মোট টাকাটা যদি আপনি নির্ণয় করতে চান, তাহলে জনের সাথে প্রত্যেকের টাকা কি করতে হবে? গুণ করতে হবে। তার মানে আপনাকে 15x এর সাথে এক্স গুণ করতে হবে। গুণ করলে আপনি মোট টাকাটা পাবেন। ব্যাপারটা এই জায়গায়। তাহলে আমরা ইকুয়েশন তৈরি করতে পারলাম। তাহলে এই 15 আমরা পক্ষ চেঞ্জ করে ফেলবো, এক্স এক্স এ গুণ করবো, এক্স স্কোয়ার হবে। আর যদি 15 চেঞ্জ করে ফেলেন, তাহলে এখানে আপনি যদি এটা ভাগ করেন, তাহলে 49 পাবেন। এখন এক্স স্কোয়ার সমান 49 পাইলেন। এখন আপনি যদি বর্গমূল করেন, তাহলে এক্স সমান আপনি 7 পাইলেন। মানে সদস্য সংখ্যা হচ্ছে 7 জন। এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। ঠিক আছে। আচ্ছা, পরে যান সরল সুদের গণিতটা দেখি, যে সরল সুদে কোনো আসল 12 বছরে সুদে আসলে 4 গুণ হলে সুদের হার কত? দেখেন, 12 বছরে সুদে আসলে 4 গুণ, তাহলে আমরা সুদের হার নির্ণয় করব। এখন আমি শুরুতে ধরে নিব, যেখানে আসল আমার জানা নাই, আমি ধরে নিলাম আসল 100 টাকা। তাহলে সুদ আসল কত হবে? সুদ আসল মানে সুদ আসল হবে 12 বছরে 4 গুণ হবে, তাহলে 4 গুণ করলে আমি এখানে 400 টাকা পাবো। এটা হচ্ছে আপনার সুদ আসল 4 বছরে। খেয়াল করেন, এন এর মান তো আমি আগে থেকে জানি, সরি, এন এর মান এখানে 12 বছর দেওয়া আছে, তো এন এর মান হচ্ছে 12। তাহলে আমরা সুদ আসলটা পাইলাম। এখান থেকে আমরা কিন্তু আয় নির্ণয় করতে পারবো, কারণ সুদ আসল থেকে যদি আমরা আসল বিট করি, তাহলে কিন্তু আমরা আয়, যেটা আয় সেটা পাবো, শুধুমাত্র মুনাফাটা পাবো। এখন বলা আছে এখানে সুদের হার নির্ণয় করার জন্য, তাহলে আমাদের যে সূত্র, এই সূত্র কিন্তু পিএনআর সমান আই। তাহলে এখান থেকে আর নির্ণয় করব, তাহলে আর মানে হচ্ছে পিএনআরটা ভাগ হবে। যদি পিএনআরটা এভাবে লেখেন, আর লেখার সময় আপনি 100% গুণ দিবেন, তখন সরাসরি উত্তর চলে আসবে। এখন আপনি এখানে মান বসায় দেন, আয়ের মান হচ্ছে 300 টাকা, এই যে যেটা নির্ণয় করলাম। আর এখানে পি এর মান আমরা 100 ধরলাম, আর এখানে এন এর মান যেটা, সেটা হচ্ছে 12। তারপরে আপনি 100% গুণ করে ফেলেন। এখন এটাকে লঘিষ্ঠ করলে আপনার গণিত হয়ে যাবে। এখন 3 দ্বারা যদি এটা ভাগ করেন 4 হবে, 4 দ্বারা এটাকে ভাগ করলে কি হবে? 25 হবে। তার মানে সুদের হার ছিল 25%। একদম সহজ। ওকে, বোঝা গেল? যারা আছেন দেখেন সব ঠিক আছে কিনা। আমরা ক্লাসটা একটু শেয়ার করব, শেয়ার করি নাই অনেকেই, ক্লাসটা শেয়ার করে দেন। কেউ ক্লাসটা শেয়ার করেন নাই। ফ্রি ক্লাস দেওয়ার আসলে মানেই হয় না। দেখেন, আপনারা যদি শেয়ার না করেন তাহলে কেমন কেমন হয়। এখন দেখেন পরের যে গণিতটা দেখেন, 56 নংয়ের গণিতটা একটু ব্যতিক্রম ছিল। টাকা যদি সেম হয়, ওইটা স্কুল লেভেলে আসছিল, এখন কলেজ লেভেলে কিন্তু টাকা আলাদা দিয়ে আসছে। এখানে 240 টাকায় 12টা কমলা ক্রয় করতে হবে, আর 200 টাকায় 8টি কমলা বিক্রি করতে হবে, তারপরে লাভ হবে না ক্ষতি হবে। এখানে কিন্তু টাকা ভিন্ন। টাকা যদি এক হয় তাহলে এটা শর্টকাট করা যায়। তা টাকা যদি ভিন্ন থাকে, তাহলে একটা একটা দাম আলাদা আপনাকে নির্ণয় করতে হবে। নির্ণয় করে দেখতে হবে একটার ক্রয় মূল্যের দাম বেশি না বিক্রয় মূল্যের দাম বেশি। সহজ একটা কথা। তাহলে এখানে আপনি যদি প্রথমে একটা নির্ণয় করেন, তাহলে 240কে 12 দ্বারা ভাগ করেন। 240কে 12 দ্বারা ভাগ করলে একটার দাম আসবে 20 টাকা। একটার দাম 20 টাকা, মানে এটা হচ্ছে ক্রয়, এটা হচ্ছে ক্রয়। আর এখানে যেটা দেওয়া আছে 200, এই 200কে যদি আপনি 8 দ্বারা ভাগ করেন, তাহলে আপনি এখানে বিক্রয় পাবেন। এটা
বিক্রয় পাবেন। খেয়াল করেন, একদম সহজ গণিত। তাহলে এটা যদি আমরা ভাগ করি, 4 দ্বারা ভাগ করি, প্রথমে আমরা একটু আগে আগে এটা কাজটা এখানে করে নিই। 8 দুগুণে কত হবে? 16 হবে, 4 হবে, 5 হবে, 25 হবে। ঠিক আছে, 25 হবে। তার মানে এখানে ভাগ করলে আমরা 25 টাকা পাচ্ছি। তাহলে দেখেন, লাভ হইলো না ক্ষতি হইলো? লাভ হইলো। তার লাভ কত হইলো? 25 বিয়োগ 20, 5 টাকা লাভ হইলো। কত টাকার মধ্যে লাভ হইলো? 20 টাকার মধ্যে। লাভ ক্ষতি নির্ভর করবে সবসময় ক্রয় মূল্যের উপরে। এজন্য আমি বিস্তারিত না লিখে এটা লিখলাম। তারপরে এটাকে শতকরা নিতে হবে। অর্থাৎ আপনি যদি কথায় লিখতেন তাহলে এইভাবে লিখতেন আর কি, যে 20 টাকায় লাভ হয় 5 টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত। এটা আমি সরাসরি লিখে দিলাম। এখন এটাকে যদি আমরা ভাগ করি, 5 হবে। ঠিক আছে, তার মানে এখানে থাকবে 5 আর এখানে থাকবে 5। তার মানে আমাদের ফাইনালি 25% লাভ হবে। এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। বুঝতে হবে লাভ হবে না ক্ষতি হবে। সব জায়গায় কিন্তু লাভ ক্ষতি একই সংখ্যা দেওয়া আছে। তার মানে 25% লাভ হবে। ঠিক আছে, আশা করি বুঝছেন। ওকে, পরে যাব। পরের প্রশ্নটা দেখেন। পরের প্রশ্নটা হচ্ছে যে একদম সহজ গণিত, এটা ওখানেও আসছিল, যে দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 4, 5। এখন বলছে তাদের গসাগু দেওয়া আছে এবং আপনাকে ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করতে হবে। একদম সহজ, একটাকে 4x ধরবেন আর একটাকে 5x ধরবেন। এখন এদের যে লসাগু, এদের লসাগু কি? এই লসাগু বের করতে হবে কেন? কারণ এখানে যে লসাগু দেওয়া আছে 160, এই জন্য। তাহলে এদের লসাগু হচ্ছে 4 আর 5 এর লসাগু 20 পাবেন, আর সাথে x লিখবেন। তার মানে এই লসাগুটা সমানই আপনি লিখবেন কত? 160 লিখবেন। এখন আপনি এটাকে যদি ক্যালকুলেশন করেন, x এর মান পাবেন 8। ঠিক আছে, 8 পাবেন। এখন আপনি যেটা বের করবেন সেটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা মূলত এইটা। তাহলে x এর সাথে আপনি 8 গুণ করে দিবেন, 4 এটা কত পাবেন? 32 পাবেন। এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর, অর্থাৎ 1 নং এর যে অপশনটা। ওকে, বোঝা গেল? আচ্ছা, এরপরে দেখেন, পরে একটা গড়ের প্রশ্ন আসছে। গড়েরটা হচ্ছে যে কোনো একটি শ্রেণীতে 11 জন শিক্ষার্থীর বয়সের গড় 13 বছর। ঠিক আছে, নতুন 3 জন শিক্ষার্থী ভর্তি হওয়ায় বয়সের গড় 12 বছর। তাহলে নতুন যারা আসছিল তাদের বয়সের সমষ্টি কত? একদম সহজ। প্রথমে আপনি খেয়াল করেন, 11 জন ছিল, পরে 3 জন আসছে, তার মানে 14 জন হয়েছে। এখন 14 জন যদি হয়, এই 14 জনের গড় বয়স হচ্ছে 12, তার মানে 14 আর 12 আপনি গুণ করবেন। ঠিক আছে, 14 12 গুণ করবেন। আর আগে যেটা ছিল 11 জন, তখন তাদের বয়সের গড় ছিল 13। এখন এখানে বিয়োগ করলে আপনার উত্তর চলে আসবে। ঠিক আছে, এখন যদি আপনি এটাকে বিয়োগ করেন, তাহলে এখানে আপনি যদি পান 168 পাবেন, তারপরে পাবেন 173, তার মানে 168 পাবেন। 173 থেকে আপনি যদি বিয়োগ করেন তাহলে 25 পাবেন। তার মানে যে নতুন 3 জন আসছিল তাদের বয়সের সমষ্টি হচ্ছে 25 বছর। আশা করি ক্লিয়ার, বোঝা গেল? পরের প্রশ্নটা দেখেন। আমি কমেন্ট পাচ্ছি না, বোঝা গেল কিনা বলেন তো? আপনারা একটু কনফার্ম করেন আমাকে। আমাকে একটু কমেন্ট করেন যে সব ঠিক আছে কিনা, মানে বোঝা গেল কিনা বলেন। এই বিষয়টা কনফার্ম করেন যারা আছেন আর কি। এখন দ্রুত আমাকে একটু কনফার্ম করেন, সবাই একটু এসএমএস করেন তো আমাকে, কমেন্ট করেন তো যে সব ঠিক আছে কিনা। এই বিষয়টা কনফার্ম করেন তো আমাকে। ঠিক আছে না? ওকে, থ্যাংক ইউ। তাহলে পরের গণিতটা দেখেন। এই এই যে গণিতটা, এই যে গণিতটা দেখেন, এদের এই গণিতগুলো সবসময় পরীক্ষায় আসে। আহ, তাহলে এই যে যে গড়ের গণিতটা করলাম, এগুলো সবসময় আসে, এগুলো কমন গণিত। তাহলে 50 এবং 100 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদের গড় কত? এটা গতকালকে রাত্রে পড়ানো হয়েছে, সেম। এখন শুধু সংখ্যাগুলো পরিবর্তন ছিল। এখানে আপনাকে শুধু জাস্ট জানতে হবে যে 50 থেকে বড় আপনার মৌলিক সংখ্যা কোনটা। 50 থেকে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 57, সরি 53। 50 থেকে বড় মৌলিক সংখ্যা। আর এখানে 100 থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 57। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা। এখন এই দুইটাকে যোগ করে আপনি 2 দ্বারা ভাগ করবেন, তাহলেই আপনার উত্তর চলে আসবে। ব্যাপারটা এই জায়গায়। এটাকে বোঝা গেল কিনা বলেন? আপনি দুইটা মৌলিক সংখ্যা বের করবেন। মৌলিক সংখ্যা, এটা হচ্ছে ক্ষুদ্রতম, এটা হচ্ছে বৃহত্তম। এই দুইটাকে যোগ করে আমরা ভাগ করে দিব। আপনার 0 পাবো, 10, 15 পাবো। তার মানে এটা যদি ভাগ করা হয় তাহলে 75 হবে। তার মানে 2 নং এর অপশনটা হবে সঠিক উত্তর। ওকে, সহজ ছিল। এখন এই যে প্রশ্নটা দেখেন, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকে, এর আগেও আসছে। তবে স্কুল এবং কলেজ, স্কুল এবং স্কুল পর্যায়ে 2, ট্রিগোনোমেট্রিতে এই টাইপের গণিত আসে নাই। এই টাইপের গণিত যত আসবে পরীক্ষায়,
এটার জন্য আপনি যে কাজটা করবেন, প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করে নেবেন, ঠিক আছে? তারপরে আপনাকে এই সূত্রটা জানতে হবে। এখন এই সূত্রটার মানে কি, মানে sec থিটা সমান কি, sec থিটা সমান কি এটা আপনাকে জানতে হবে। কেন জানতে হবে দেখেন, sec থিটা সমান হচ্ছে আপনার এখানে দেওয়া আছে 2, ঠিক আছে, 2 দেওয়া আছে, তাহলে আমরা 2 লিখবো, কিন্তু 2 নিচে মনে মনে আমরা 1 ধরবো। তাহলে sec থিটার ফর্মুলাটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। খেয়াল করেন এই গণিতগুলো সহজ। তাহলে অতিভুজ এখানে আমি 2 দিব আর ভূমি দিব 1। এখন আমাকে এটা বের করতে হবে, ঠিক আছে, এটা বের করতে হবে। তাহলে এটা বের করার জন্য আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি, এটাকে আমি x মনে করলাম। তাহলে x স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে 4 থেকে 1 বাদ যাবে, আর যদি রুট করা হয় তাহলে x এর মান আমরা √3 পাবো। তার মানে এটার মান হচ্ছে √3। এখন আপনাকে নির্ণয় করতে বলছে তারা কট এর মান। তাহলে কট সমান হচ্ছে ভূমি বাই লম্ব। এটা সূত্রটা মনে রাখতে হবে কোনটার সাথে কোনটা যায়। তাহলে কটের সাথে লম্ব, লম্ব আর ভূমি, তাহলে ভূমি উপরে লম্ব কি নিচে, তাহলে আমরা ভূমি যেটা পাইলাম সেটা হচ্ছে 1, সেটা হচ্ছে 1, আর আমরা লম্ব যেটা পেলাম সেটা হচ্ছে √3। তার মানে 1/√3 যেটা, সেটা হচ্ছে এই প্রশ্নের উত্তর 2 নং অপশন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। এই যে মান নির্ণয়, দেখেন মান নির্ণয় একটা সূত্র জানলে এই টাইপের গণিত আপনার সারা জীবনও ভুল হবে না। এখন মৌলিক যে সূত্রটা এটা আপনি জানেন কিনা, মৌলিক সূত্রটা এটা জানলে এই সব গণিত হয়ে যায়। কিরকম দেখেন, এ বি সি ডি দেওয়া, কিন্তু আমি যদি x + y + z লিখি, এটা হচ্ছে মৌলিক সূত্র। এটা সমান কি, a² + y² + z², ঠিক আছে, +2 * ab + bc + ca। এই যে সূত্রটা এটা জানা থাকলে হবে। এখন জাস্ট আপনি মান বসায় দিবেন। এখন এটার মান কিন্তু আপনি জানেন 7², ঠিক আছে, শুধু এটার মান আপনাকে নির্ণয় করতে হবে। যেটার মান নির্ণয় করবেন সেটাকে রেখে দিবেন, আর অন্য যে মানগুলো থাকবে সেগুলো বসায় দিবেন। এখানে কিন্তু এটার মান দেওয়া আছে 10, তার মানে এটা 10 বসায় দিলাম। এখন এখানে কিন্তু 49 পাইছি, আর এই পাশে 20 আসবে, 10 দুগুণে 20, আর এই পাশে থাকবে x² y² + z²। তার মানে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 9 পাচ্ছি, 2 পাচ্ছি, 29 পাচ্ছি। তার মানে x² + y² + z² সমান হচ্ছে 29। এটা হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ প্রথম যে অপশনটা সেটাই হবে তার সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখেন, সূচকের একটা প্রশ্ন আসছে এখানে। 2 গুণ আছে 4⁻³ - 5 এর সাথে। আমার মনে হয় সব ঠিকঠাক মতো দেখা যায়। তাহলে এই বিষয়টা আমরা একটু দেখি যে 2 * এরকম ভাবে আছে 3x - 5 সমান সমান 512, এটা এরকম আছে। তাহলে এই 2 কে আমরা প্রথমেই কি করে নেব, পক্ষ চেঞ্জ করে ফেলবো। তাহলে আমরা পক্ষ যদি চেঞ্জ করি তাহলে 2 গিয়ে কিন্তু ভাগ হবে, 256 হবে, ঠিক আছে, 2 যদি গিয়ে ভাগ করে। তাহলে এখানে আমরা এখানে 2 এর পাওয়ার নিতে পারবো কি না এটা আমরা দেখতে। 256 আপনাকে এইভাবে একটু কাজ করতে হবে, যে আপনি যে ভিত্তি সেম করবেন তাহলে কত হলে সুবিধা হবে। আপনি যদি ভাগ করেন 128 হবে, যদি ভাগ করেন 64 হবে, যদি ভাগ করেন 32 হবে, যদি ভাগ করেন 16 হবে। তাহলে 16 গুণ করলেও হয়, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে 16 না, আমরা 4 নিতে হবে। তাহলে এখানে যে 4 ভিত্তি 4 আছে, এই জন্য আমাকে এখানে 4 দিতে হবে। তাহলে 4-এর উপরে কত দিব এটা আপনি বুঝবেন কিভাবে, এই জন্য আপনি আরেকটু কাজ করেন। দেখেন এই যে এখন আপনি বুঝতে পারবেন খুব সহজে। 1 2 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 4 জোড়া, 4-এর উপরে 4 দিলে হয়, ব্যাপারটা এই জায়গায়, ঠিক আছে, এরকম সহজ বিষয়। 16 এবং 16 যদি গুণ করা হয় তাহলে 256 হয়। আর 16 এখানে কি 4², আর এখানে কি 4², তার মানে 4⁴। এখন আপনি উভয় পক্ষে বাদ দেন, 3x - 5 = 4 পাবেন। আর এখানে আপনি 3x সমান, আপনি যদি 4 কে নিয়ে যান ওই পাশে, তাহলে এখানে 5 কে নিয়ে গেলে 9 হবে। তার মানে আমরা x সমান 9 কে 3 দ্বারা ভাগ করলে আমরা 3 পাবো। তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে 2 নং অপশনটা 3। ব্রেক দেওয়ার সুযোগ নাই, এখন আমি ইফতারের আগে শেষ করে দিব। ব্রেক দেওয়ার সুযোগ নাই, আই এম সরি। 63 দেখেন, 63 মনোযোগ দেন। এখন যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে যে এই ধরনের মান নির্ণয়ের গণিত কিন্তু আপনাদের গতকালকে যে নোটটা দিচ্ছি এখান থেকে সেম কমন পড়ছে এগুলো। এই ধরনের মান নির্ণয় গণিতগুলোর জন্য আপনাকে এখানে আগে স্ট্যান্ডার্ড ফর্ম তৈরি করতে হবে, অর্থাৎ 3x কে সরাইতে হবে, x দ্বারা ভাগ করতে হবে, x দ্বারা ভাগ করতে হবে, আর এটাকে পার্ট করতে হবে, x² / x লিখতে হবে, 1/x লিখতে হবে, আর এখানে থাকবে 3। তার মানে আপনি ফাইনালি x + 1/x সমান আপনি পাচ্ছেন 3। এখন আপনি যেটার মান নির্ণয় করবেন এটা কিন্তু মাইনাস, সমস্যাটা এই জায়গায়। তাহলে এই যে প্লাসটা যেটা দেওয়া আছে, যেটা আমরা নির্ণয় করলাম, প্লাস যেটা, সরি দেখা যায় না, যেটা প্লাস
এটা কিন্তু এরকম আসছে, এই যে দেখেন, এই যে এটা শেষে কিন্তু এরকম আসছে। তাহলে আমরা এটা থেকে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল 3 পাইলাম। ঠিক আছে, এবারে প্রশ্ন সহজ ছিল। ঠিক আছে, এখন এইটার মাইনাসটা বের করতে হবে। কেন? আমাদের মাইনাসটা নির্ণয় করতে হবে, এই জন্য আপনাকে এটার উপরে স্কোয়ার করতে হবে। স্কোয়ার করে এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত কিছু হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার পরে প্লাস 4ab, এরকম 4ab তারপরে 9, এই 4 বাদ যাবে। তার মানে এইটার মান আপনি এটা এভাবে রেখে দেন, আর এই 4কে চেঞ্জ করেন, তাহলে 9-এর সাথে 4 মাইনাস হবে 5 হবে। এখন এটাকে আবার বর্গ করতে হবে, কারণ এখানে কিন্তু ঘাত 4 আছে আর এখানে কিন্তু ঘাত 2 আসছে। তার মানে এটাকে যদি আবার বর্গ করা হয় তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান 2 গুণ হয়ে 4 হবে, আর এই পাশে কিন্তু আরেকটা স্কোয়ার হবে। তার মানে ফাইনালি আপনি 25 পাবেন। এটার উত্তর 3 নং যে অপশনটা সেটা পাবেন। ওকে, আশা করি ক্লিয়ার। 64-তে যান। 64-64 বিষয়টা দেখেন। 64 ব্যাপারটা হচ্ছে একটানে আপনাকে আগে এই যে এ বির মানটা এটা আগে নির্ণয় করে ফেলতে হবে। আপনার যদি বুঝতে সুবিধা হয় প্রয়োজনে আপনি এ বির অনুসিদ্ধান্ত ব্যবহার করবেন, তারপরে এটার সাথে 5 নিয়ে আসবেন, কারণ 5 এ বির অনুসিদ্ধান্ত আর নাই। এটা এ বি আগে নির্ণয় করবেন, তারপরে 5 নিয়ে আসবেন। তার মানে এ বি যেটা এটা আমরা জানি যে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, এটা আমরা জানি। তারপরে হচ্ছে এটা এভাবে না লিখলে অন্যভাবে লিখলে হয়তো হচ্ছে, যাই হোক এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার এটা এভাবে লিখলেন। এখন আপনি মান বসায় দিলেন √7 তারপরে 2, এটা বসায় দিলেন, আর √5 √3 2। এখন এখানে যেটা আমরা পাই আর কি মূলত 7/4 পাবো, আর এখানে 3/4 পাবো। এখন আমরা যদি লসাগু করি 4/4 এটা আসবে, কিন্তু মূলত 7 থেকে 3 বাদ যাবে 4 আসবে, তার মানে 1 আসবে। এ বির মান হচ্ছে 1। তাহলে আপনাকে যেটা বলা আছে সেটা হচ্ছে 5ab, তার মানে 5 × 1 মানে কি 5 উত্তর এটা, অর্থাৎ 3 নং যে অপশনটা সেটা। ওকে, আরেকটা প্রশ্ন আসছে সূচকের, এগুলো কিন্তু সেম করানো হয়েছে যারা ফেড ব্যাচে ছিলেন। এগুলো এই গণিতটাও দেখেন সেম চলে আসছে। এখন যেভাবে আসুক আমরা বেসিক ক্লিয়ার থাকলে পারার কথা। এই যে ঘনমূল এক্স দেওয়া আছে, এইখানে ঘনমূল, হ্যাঁ, এটা সমান দেওয়া আছে 1/10। আপনার প্রথম কাজ হচ্ছে এখানে তুলে ফেলা এটাকে, তাহলে এক্স এর উপরে 1/3 আসবে। এখন আপনি যার মান বের করবেন সেটা হচ্ছে এক্স, তাই না? এর জন্য এক্স থেকে 1/3টা রিমুভ করতে হবে। তাহলে এক্স থেকে 1/3 রিমুভ করার জন্য কিউব করলে রিমুভ হয়ে যায়, কিউব করলে হয়ে যাবে, কারণ 1/3 আর 3 বাদ যাবে, এক্স থাকবে। তাহলে এটাকে যদি আপনি 1-এর উপরে কিউব করেন 1 পাবেন, 10-এর উপরে কিউব করলে 1000 পাবেন, বাস। 10-এর উপরে কিউব করলে 1000 পাবেন। 1000 মানে কি 0.001। এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর, অর্থাৎ 3 নং যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর। আশা করি এটা ক্লিয়ার। এটা ক্লিয়ার, এই প্রশ্ন ক্লিয়ার। পরে দেখেন আরেকটা পাতা আছে, আমরা এটা শেষ করে ফেলি, কয়েকটা প্রশ্ন আছে আর। লগারিদম প্রশ্ন মনে হয় দেখা যায় সব ঠিকঠাক আছে তো না? এই লগারিদম দেখেন, এই যে লগারিদমে যে গণিতটা আসছে, এই ধরনের গণিত অনেক প্র্যাকটিস করছেন আপনারা, যে 2√2x = 5। আমি বলছি বৃত্তি যা থাকবে তার উপরে সবসময় এটা ঘাত হবে। তাহলে 2√2 এর উপরে 4 ঘাত হবে আর সমান হবে x। এখন আপনি এটা বাংলে হইল, মানে এটা ভেঙে দিলে কত হবে সেটাই। 2 এর উপরে 4 হবে, 2 এর উপরে যদি 4 হয় আর √2 এর উপরে 4 হবে, আলাদা করে আপনি দিয়ে দিবেন। তাহলে 2 এর উপরে যদি 4 হয় তাহলে আমরা 16 পাবো, আর √2 এর উপরে যদি 4 হয় মানে 4টা √2 গুণ হবে, 2টা 2 হবে, 2টা 2 গুণ করলে 4 হবে। ব্যাপারটা এই জায়গায়, তার 4 কত 64 হবে এই প্রশ্নের উত্তর, অর্থাৎ 4 নম্বরের যে অপশনটা সেটা। মান নির্ণয়ের পরের প্রশ্নটা দেখেন, এটাও সহজ। তাহলে এইটা কিরকম সহজ, যে এই টাইপের যে প্রশ্নগুলো আসে এগুলো কিন্তু গতকালকে নোটটাতে ছিল, আর যারা ফেড বেসে আছেন দেখবেন এই গণিতগুলো সেম আছে। এখন এখানে সরল করতে হবে, সরল করে x² - 1 লিখতে হবে আর আর গুণ, তারপরে x² - 1 সমান আপনি 6x পাবেন। কিন্তু এখানে তো 6x নাই, এখানে আছে x²-1, তাহলে আপনি এখানে মান বসাইতে পারবেন, সুবিধা আছে, কারণ এখানে x²-1 আছে। এখন আপনি ওয়ানটাই পাশে নিয়ে আসবেন, যদি ওয়ানটাই পাশে নিয়ে আসেন x²-1 + 7x। এখন আপনি দেখেন এই যে অংশটা, এই অংশটার মানটা কিন্তু 6x, তাহলে এখানে আপনি 6x বসাবেন, সাথে আছে 7x, তার মানে x/13 পাচ্ছেন। x বাদ উপরে 1 থাকবে, 1/13 হবে এই প্রশ্নের উত্তর। ওকে, তার মানে 4 নম্বর অপশনটা হবে তার সঠিক উত্তর। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন বরাবরই অন্য পরীক্ষার থেকে কলেজ লেভেলের পরীক্ষার প্রশ্ন সহজ হয়। দেখেন এই বিষয়টা দেখেন,
এখানে যে গণিতটা দেওয়া আছে এই টাইপের গণিতগুলো দেখবেন, আপনারা যারা নোটটা দেখছেন আমার বীজগণিতের সব কমন ছিল এখানে। এখন ব্যাপারটা হচ্ছে আপনি দেখে পড়াশোনা করতে হবে, এই আর কি ব্যাপারটা, একদম বেসিক থেকে করবেন। এটা দুইভাবে করা যায়, আপনি চাইলে এখানে মান বসায় দিতে পারেন, এখানে আগে অনুসিদ্ধান্তটা ব্যবহার করবেন, হ্যাঁ ব্যবহার করে আপনি জাস্ট এখানে মানটা বসায় দিবেন। দেখেন এখন আপনি এটার মান জানেন, এটার মান হচ্ছে 3, আপনি 3 বসায় দেন, 3xy ইন্টু 3, আর পিছনের যে 9xy আছে এটা আপনি লিখবেন। এখন এখানে 27 পাবেন, আর এখানে 9টা বাদ যাবে, তার মানে এখানে 27 হবে এই প্রশ্নের উত্তর, অর্থাৎ 1 নং যে অপশনটা সেটা হবে এই প্রশ্নের উত্তর। তারপরে এই যে কুটির গণিতটা দেখেন, কুটি, একটি কুটির ছায়ার দৈর্ঘ্য উচ্চতার এত গুণ, একটা কুটির ছায়ার দৈর্ঘ্য উচ্চতার এত গুণ। দেখেন বিষয়টা, এটা আপনি দুইভাবে করতে পারেন চাইলে। এটা হচ্ছে এরকম, আপনি চিত্র অঙ্কন করে নেবেন, এই যে এটা হচ্ছে ছায়া, নিচে তো ছায়া পড়ে, এটা হচ্ছে কুটির উচ্চতা। তাহলে এখানে বলছে যে একটি কুটির ছায়ার, আর ছায়ার যে দৈর্ঘ্যটা উচ্চতার এত গুণ, তাহলে উচ্চতা যদি 1 হয় তাহলে এটাকে √3 দ্বারা গুণ করতে হবে, তাহলে আপনি ছায়ার দৈর্ঘ্যটা পাবেন। একদম সহজ। দেখেন ব্যাপারটা হচ্ছে যে একটি কুটির ছায়ার দৈর্ঘ্য, মানে ছায়ার দৈর্ঘ্য যদি আপনি x ধরেন, আর ছায়ার দৈর্ঘ্য উচ্চতার দ্বিগুণ, তাহলে উচ্চতার √3 গুণ, সরি, তাহলে উচ্চতা যদি 1 হয় তাহলে এটাকে √3 দ্বারা গুণ করলে কিন্তু ছায়ার দৈর্ঘ্য পাওয়া যায়। তাহলে আপনি যেটা পাইছেন এটা কিন্তু লম্ব, এটা কিন্তু লম্ব পাইছেন, খেয়াল করেন। আর এটা হচ্ছে ভূমি, ঠিক আছে। এখন লম্ব ভূমি কার সাথে সম্পর্ক? টেনের সাথে সম্পর্ক। এখন আপনি যে কোণটা নির্ণয় করবেন, উন্নতি কোণটা, এটাকে যদি আপনি থিটা মনে করেন, তাহলে tan থিটা সমান আপনি লিখতে পারেন লম্ব বাই ভূমি, তাহলে x/√3x এটা লিখতে পারেন, x বাদ যাবে, তারপরে 1/√3 থাকবে। এখন tan কত ডিগ্রির মান? 1/√3, সেটা আপনি লিখে দিবেন। tan 60 ডিগ্রির মান হচ্ছে 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তার মানে আপনি tan বাদ দিবেন, থিটা সমান আসবে কি 30 আসবে। ব্যাপারটা হচ্ছে এই জায়গায়, আশা করি ক্লিয়ার। তার মানে প্রথম যে অপশনটা সেটাই হবে তার সঠিক উত্তর। তারপরে প্রশ্নটা দেখেন, এটাও সেম কমন ছিল। এখন এটার প্রশ্নটা হচ্ছে এরকম, যে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, পরিসীমা কত? কর্ণ মানে কি? a√2, এটা হচ্ছে সূত্র কর্ণের। আর এই সূত্রটা সময় নিয়ে এখানে যে কর্ণটা দেওয়া আছে সেটা আপনি লিখবেন। উভয় পক্ষকে রুট রুটটা বাদ দিয়ে ফেলবেন, √2টা এ সমান আসবে 4। এখন আপনাকে বলছে পরিসীমা নির্ণয় করার জন্য। আমরা জানি যে বর্গের 4টা বাহু থাকে, এখন আমরা যদি 4 দ্বারা গুণ করে ফেলি তাহলে কিন্তু বর্গের পরিসীমা চলে আসে, অর্থাৎ 16। এটা হচ্ছে 3 নং যে অপশনটা সেটা সঠিক উত্তর। ওকে, তারপরে দেখেন 71-এ বলা আছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, এর দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। এটা সেম করাইছি, তবে এখানে 44 মিটার ছিল না, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি ছিল, কিন্তু 44 ছিল না, অন্য একটা সংখ্যা ছিল, জাস্ট, আর কিচ্ছু না। এখন আপনি যদি প্রস্থ ধরে নেন, সহজ কথা, প্রস্থ ধরে নেন x, তাহলে দৈর্ঘ্য হবে কি 4 বেশি হবে, মানে x+4 হবে। এখন দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু 2 মানে কি পরিসীমা, এটা ঠিক আছে। এটা 32 দিয়েছিল, গতকালকে যেটা করাইছি 32 দিয়েছিল। এখন আপনি 2 দ্বারা যদি ভাগ করেন তাহলে 2x+4 পাবেন, এই 2 দ্বারা যদি ভাগ হয় আপনি 22 পাচ্ছেন। তার মানে 2x সমান আপনি 4 যদি বিয়োগ করে ফেলেন তাহলে এখানে যেটা পাচ্ছেন 2x সমান সেটা পাচ্ছেন 18। এখন আপনি এখানে x সমান যেটা পাচ্ছেন, 2x যদি 18 হয় তাহলে x হবে কত? 9 হবে, ঠিক আছে, 18ই হবে। হ্যাঁ, 9 যদি হয় তাহলে প্রস্থ পেলেন 9, দৈর্ঘ্য পেলেন কি 9 আর 4 যোগ করলে কত হবে? 13 হবে। তার মানে আপনি দৈর্ঘ্য এবং প্রস্থ পাইলেন। এদের অনুপাত নির্ণয় করতে বলা আছে, তাহলে আমরা যদি দৈর্ঘ্য আগে রাখি 13 এবং প্রস্থ যদি পরে রাখি তাহলে 13:9। এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর, অর্থাৎ 4 নং যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর। আশা করি ক্লিয়ার। ট্রাপিজিয়াম বলছিলাম গতকালকে আপনাদের, এবং ট্রাপিজিয়ামের সূত্রটা পরীক্ষা আসে, অথবা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য বলা হয়, এবং এই দুইটা গণিত সেম করাইছিলাম। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। দেখেন ট্রাপিজিয়ামের সমান্তরাল দুইটা বাহু থাকে, একটার দৈর্ঘ্য দেওয়া আছে 8, আর একটা 10 দেওয়া আছে, আর উচ্চতা দেওয়া আছে কত? ক্ষেত্রফল দেওয়া আছে, মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই গণিতটা কিন্তু সেম ছিল গতকালকের আলোচনায়। এটা দুইভাবেই থাকতে পারে, যেভাবেই থাকুক, আপনি যে সূত্রটা এটা জানেন যে a+b ইন্টু এইচ সমান কি, এখানে যে ক্ষেত্রফল আছে 63, এটা লিখে ফেলবেন। এখানে এইচ মানে উচ্চতা, মানে দুইটা সমান্তরাল বাহুর লম্ব দূরত্ব, এটা কিন্তু বলছে তারা। আচ্ছা যাই হোক, আমরা এই দুইটা বাহুর মধ্যবর্তী যে দূরত্বটা, এইচ এর মানটা বের করব। তাহলে আমরা এখানে মানটা বসাবো কি, আমরা ইয়ার মান বসাবো কত? 8 আর একটা 10 বসাবো, যে কোনো একটা বসাইলে হইলো। এখন আপনি যদি এখানে ক্যালকুলেশন করেন, এই হাফটাকে ওই পাশে নিয়ে যান, অথবা এখানে থাকুক, আমরা এখানে গুণ করে দিই, 18 হবে। 18 9 দুগুণে কত হবে? 18 হবে। তার মানে এই 9 কিন্তু ভাগ হবে,
এই 9 হয়েছে, তাই না? 9 সমান 63, আর 9 দ্বারা ভাগ করলে 7 নং কত? 63। তার মানে তাদের মধ্যবর্তী যে দূরত্বটা এটা হচ্ছে 7। এই হচ্ছে ব্যাপারটা। তার মানে 1 নংয়ের যে অপশনটা সেটা হচ্ছে তার সঠিক উত্তর। ওকে, হ্যাঁ, এই প্রশ্নটা বেসিকের ভিতরে আসছিল, তবে সেম আসছে না আর কি, এই আর কি ব্যাপারটা। সেম না আসলেও এই প্রশ্নটা কিন্তু সহজ। এক বলছে যে একটা বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সাথে, তাহলে ক্ষেত্রফল হচ্ছে আমরা জানি এইটা পাই স্কোয়ার, এটা দ্বিগুণ মানে এইটা, এর সাথে পরিধির অনুপাত, মানে পরিধি হচ্ছে 2 পাই আর। এখন এখানে 2 পাই কাটা যায়, তাহলে এখানে আর একটা বাদ যাবে, তার থাকবে একটা আর শুধু। আর একটা আর বলতে কি বোঝায়? এটা ব্যাসার্ধ বোঝায়। কি বোঝায়? ব্যাসার্ধ। তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে 3 নং অপশন। এই দ্বিগুণের অনুপাত আর পরিধি এটা যেটা আসে সেটা হচ্ছে ব্যাসার্ধ আসে। আশা করি বুঝাইতে পারছি। স্যার আমার স্বাক্ষরটা তাহমিনা, কিন্তু আমি তাহমিনা নাওয়ার দিয়েছি, আমার মার্ক আসে এত, আমার রেজাল্ট কি আসবে? শুনেন, আপনি স্বাক্ষর দিচ্ছেন তো, না সমস্যা নেই, স্বাক্ষর শিটে স্বাক্ষর দিচ্ছেন এবং অন্য অন্য যে ওএমআর শিটটা যেটা এটা ভালোভাবে ফিল আপ করছেন, এগুলো ফ্যাক্ট না, সমস্যা নেই। এগুলোর জন্য রেজাল্ট আসে না এরকম হয় না, স্বাক্ষরের জন্য এরকম হবে না। আপনি স্বাক্ষর দিচ্ছেন, এই আর কি ব্যাপারটা। এখন একটি বৃত্তে একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ হলে বৃত্ত উপস্থিত চাপের উপর একটি বৃত্তে একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ 140 ডিগ্রি হলে উক্ত চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ কত? একদম সহজ। আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ বড় হয়, আর এটাকে 2 দ্বারা ভাগ করলে আমরা বৃত্তস্থ কোণটা পাই। ওকে, একটা বৃত্তের একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ এইটা, আর বৃত্তস্থ কোণ হচ্ছে এইটা। এটা যদি 140 হয়, এটা হবে 70 সহজ কথা। ওকে, তাহলে এটা নিয়ে উত্তর পাচ্ছি আমরা 3 নংয়ের যে অপশনটা সেটা। তারপরে বলা ছিল যে রম্বস সম্পর্কে প্রশ্ন আসবে, আসছে, সামান্তরিক আসছে, যেগুলো পড়াইছি এগুলো সেম ছিল অনেক প্রশ্ন। তাহলে এবিসিডি একটা সামান্তরিক রম্বস, এবিসিডি একটা রম্বস, কিন্তু এবিসিডি আপনি কোথায় দিবেন এটা পরে বুঝবেন। কর্ণদের ছেদবিন্দু ও, মানে দুইটা কর্ণ ছেদ করছে ও বিন্দুতে, ভালো করে খেয়াল করেন। আর এবিসি একটা কোণ দেওয়া আছে, এবিসি কোণ দেওয়া আছে। আমি ধরে নিলাম যে এটা এবিসি, আমি এটা এইভাবে ধরি যে এটা আমি এ ধরলাম, এটা বি ধরলাম, এটা সি ধরলাম, এটা ডি ধরলাম, তাহলে এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। কর্ণদ্বয় যায় ওইটা এ বির উপর লম্ব হলে, মানে ওইটা কোথায় থেকে আসলো? এ বি সি ডি। আচ্ছা, ওই এ বির উপর লম্ব, তাহলে ওই, তাহলে ওই এ বির উপরে লম্ব, খেয়াল করেন, ওই এ বির উপরে লম্ব। তাহলে কোণ বিওই কত? বিওই কত, মানে এই কোণটা নির্ণয় করতে বলছে তারা। বিইও, বিইও কত? এই কোণটা তারা নির্ণয় করতে বলছে, বিইও, না সরি, বিওও, এই কোণটা নির্ণয় করতে বলছে তারা। ভালো করে খেয়াল করেন, তাহলে এটা যদি লম্ব হয়, তাহলে এই জিনিসটাকে যদি আমরা আলাদা করে অঙ্কন করি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে ই, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ও, তার মানে এটা লম্ব, তার মানে এটা 90 ডিগ্রি আগে থেকে 90, ঠিক আছে। আর এখানে কিন্তু এটা 120 ডিগ্রি ছিল, এটা হচ্ছে 120 ডিগ্রি তারা দিয়ে রাখছে, এ বিসি হচ্ছে 120 ডিগ্রি, ঠিক আছে। এ বিসি 120 ডিগ্রি যদি হয়, তাহলে আমার উদ্দেশ্যটা হচ্ছে এই কোণটা আমাকে জানতে হবে। যদি আমি এই কোণটার মান নির্ণয় করতে চাই, এই কোণটা আমাকে জানতে হবে এই কোণটা মানে নির্ণয় করার জন্য, ঠিক আছে। তাহলে 120-এর অর্ধেক কত? 120-এর অর্ধেক হচ্ছে 60, তাহলে এটা হবে 60 ডিগ্রি। আর এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা হবে 30 ডিগ্রি, কারণ আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ 90 তো আগে থেকে আছে। এবং এখানে 120-এর অর্ধেক আমরা এখানে নিয়ে আসবো, এই যে কর্ণ সমান 2 ভাগে বিভক্ত করে নিচ্ছে এখানে, এইরকম ব্যাপারটা। তাহলে এখানে 60 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি, তার মানে বাকি যে কোণটা আছে যেটা তারা চাইছে সেটা হচ্ছে 30 ডিগ্রি। 1 নংয়ের যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর। আশা করি ক্লিয়ার। তারপরে তো আর কিছু নাই, মানে গণিত আর নাই আর কি, ব্যাপারটা হচ্ছে এই জায়গায়। এখন আপনারা যদি গণিত ছাড়া অন্য বিষয়গুলো দেখেন, একটু দেখে নেবেন। আমি শুধুমাত্র গণিতটা আমি দেখাইলাম আপনাদের জন্য, এই হচ্ছে ব্যাপার। আর একটা নতুন কোর্স শুরু হবে, এই নতুন কোর্সে এই লেকচার বুকটা দেওয়া হবে, এই লেকচার বুক থেকে ক্লাসগুলো করানো হবে, অনলাইনে পরীক্ষা নেওয়া হবে এবং নোট দেওয়া হবে, ফ্রি শেখানো হবে, বেসিক থেকে শুরু করা এবং শূন্য থেকে শুরু করা হবে, এবং শূন্য থেকে বেসিক সহ সবকিছু ক্লিয়ার করা হবে। তারপরে প্রিলির জন্য ট্রিক্স থাকবে, কৌশল অ্যাপ্লাই করবেন কিভাবে, এগুলো থাকবে। আর এই বইটা দেওয়া হবে ফ্রিতে, যারা কোর্সে এডমিশন নেবেন। কোর্স সংক্রান্ত বিস্তারিত তথ্য আগামীকাল পেয়ে যাবেন। আর আর আগামী কালকে থেকে, মানে 9:30টায়
থেকে এই কোর্সের ডেমো ক্লাস শুরু হবে। আপনি চাইলে কয়েকটা ক্লাস ফ্রি করে দেখতে পারেন যে কোর্সটা কেমন হবে বা বই থেকে কেমন ভাবে সাজানো আছে বা আপনি এটা পড়লে উপকৃত হবেন কিনা। এই জন্য প্রতিদিন রাত 9টা 30 মিনিটে কয়েকটা ডেমো ক্লাস হবে কোর্সের। এখানে আপনি যাচাই করতে পারবেন নিজেকে যে এই কোর্সটা করলে আমি উপকৃত হব কিনা। হবে এই ফেজেই পরবর্তী কোর্সটার ক্লাসগুলো চলে যাবে জুম অ্যাপসে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। ওকে, কারো যদি কোনো মতামত বা কোনো বিষয় জানার থাকে তাহলে যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এবং সরাসরি ফোন দিতে পারেন, নো প্রবলেম। অথবা ফেস থেকে মেসেঞ্জারে নক করতে পারেন। ফ্রি থাকলে অবশ্যই কথা বলবো। আসসালামু আলাইকুম।